আজ আমি দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিচ্ছি। 2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রী ফিলোসফি বিষয়ে তোমরা টেস্ট পরীক্ষা দেবে, দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বলছি আমি, তাদের জন্য আমি একটি সাজেশন তৈরি করেছি এবং একই সাথে যারা 2025 সালে যারা ক্লাস 12 ফিলোসফি পরীক্ষার ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু এই ভিডিওটি, অর্থাৎ আমি ফিলোসফি সাজেশন টেস্ট এবং এইচএস 2025 যে ফাইনাল পরীক্ষা হবে সেই ফাইনাল পরীক্ষাকে মাথায় রেখে আমি একটি সাজেশন তৈরি করেছি, যেখানে তোমাদের এসএকিউ শর্ট টাইপ আনসার আছে, কোয়েশ্চেন আছে, একই সাথে তোমাদের যে ব্রড প্রশ্নগুলো আছে বিভিন্ন অধ্যায় থেকে এবং তার অল্টারনেটিভ তোমরা যারা লজিক থাকে সেই লজিকগুলো আমি তোমাদের এই সাজেশনের মধ্যে দিইনি। আমি যেগুলো দিয়েছি সেগুলো হলো কি না ব্রড প্রশ্ন এবং পদ্ধতি আর টিকা। তোমরা আজকের এই ভিডিওটা দেখো এবং এই সাজেশন থেকে আশা করি তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। যুক্তি থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি সেগুলো হলো: 1. যুক্তির আকার বলতে কী বোঝো? 2. অবরোহ যুক্তির সিদ্ধান্ত আশ্রয় বাক্য থেকে কিভাবে নিঃসৃত হয়? পরের প্রশ্ন: বৈধতা ও সত্যতার মধ্যে সম্বন্ধ কী? পরের প্রশ্ন: একটি অবরোহ যুক্তি কখন বৈধ হয়? পরের প্রশ্ন: সিদ্ধান্ত বলতে কী বোঝো? পরের প্রশ্ন: যুক্তির আকারগত বৈধতা কী? পরের প্রশ্ন: অনুমান ও যুক্তির মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন: অবরোহ যুক্তি কি একটি দৃষ্টান্ত দাও। অবরোহ যুক্তির একটি দৃষ্টান্ত দাও। পরের প্রশ্ন: যুক্তির বৈধতা বলতে কী বোঝো? এরপর বচন থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। নিরপেক্ষ বচনে কয়টি অংশ কী কী? পরের প্রশ্ন: সংযোজক কী? পরের প্রশ্ন: শর্তহীন বচন কোনটি? পরের প্রশ্ন: প্রাকল্পিক বচন কী? পরের প্রশ্ন: ই বচনের কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য? এরপর বচনের বিরোধিতা থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা অনেক বেশি সেগুলি হলো: বিরোধিতা কী? পরের প্রশ্ন: বিরুদ্ধ বিরোধিতার দুটি শর্ত লেখো। একটু স্পেলিংটা মিস্টেক হয়েছে, বিরুদ্ধ বিরোধিতার দুটি শর্ত লেখো। পরের প্রশ্ন: বিরোধিতার সম্বন্ধটি কী প্রকারের সম্বন্ধ? পরের প্রশ্ন: কখন দুটি বচন পরস্পর বিরোধী হয়? পরের প্রশ্ন: বিপরীত বিরোধিতা ও বিরুদ্ধ বিরোধিতার মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন: অধীন বিপরীত বিরোধিতার সত্যতার নিয়মটি লেখো। পরের প্রশ্ন: আই বচন সত্য হলে এ এবং ও বচনটি কি হবে? পরের প্রশ্ন: বিরোধিতার আবশ্যিক শর্তটি কি? পরের প্রশ্ন: কোনো মানুষ নয় সৎ বচনটির অসম বিরোধী বচন কি? এরপর অমাধ্যম অনুমান থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি। প্রথম: এ বচনের একটি সরল আবর্তনের দৃষ্টান্ত দাও। পরের প্রশ্ন: সরল আবর্তন ও অসরল আবর্তনের একটি পার্থক্য উল্লেখ করো। পরের প্রশ্ন: আবর্তনের ব্যাপ্যতা সংক্রান্ত নিয়মটি কী? পরের প্রশ্ন: বিবর্তনের বৈধতার গুণগত সংক্রান্ত নিয়মটি কী? পরের প্রশ্ন: অসম আবর্তন কী? এরপর আমাদের নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায় থেকে যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা বেশি। 1. কখন একটি নিরপেক্ষ ন্যায় অব্যাপ্য হেতুদোষ হয়? পরের প্রশ্ন: নিরপেক্ষ ন্যায়ের মূর্তি কী? ফেসাপো মূর্তিটি বৈধ হয় কোন সংস্থানে? পরের প্রশ্ন: ন্যায় অনুমানের যে পদ, ওটা পথ না, ওটা পদ যুক্তিবাক্যে থাকে কিন্তু সিদ্ধান্তে থাকে না, তার নাম কি? পরের প্রশ্ন: প্রাকল্পিক ও বৈকল্পিক বচন থেকে বিসংবাদী বিকল্প কি? একটু স্পেলিংটা ঠিক করে নিও।
বিসংবাদী বিকল্প কি? পরের প্রশ্ন প্রাকল্পিক নিরপেক্ষ ন্যায়ের বৈধতার প্রথম নিয়মটি লেখো। পরের প্রশ্ন একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? পরের প্রশ্ন বিকল্প পরিগ্রহণ দোষ কখন ঘটে? পরের প্রশ্ন গঠনমূলক প্রাকল্পিক ন্যায়ের একটি উদাহরণ দাও। পরের প্রশ্ন একটি মিশ্র বৈকল্পিক ন্যায় অবৈধ হলে কি দোষ হয়? পরের প্রশ্ন ডিএস এর পুরো নাম কি? পরের প্রশ্ন অনুগ স্বীকারজনিত দোষ কখন ঘটে? পরের প্রশ্ন পূর্বগ অস্বীকারজনিত দোষ কখন ঘটে বা পূর্বগ অস্বীকারজনিত দোষ কি? পরের প্রশ্ন বিসংবাদী বৈকল্পিক বচনের একটি দৃষ্টান্ত দাও। পরের প্রশ্ন বিকল্প স্বীকারজনিত দোষের একটি দৃষ্টান্ত দাও। পরের চ্যাপ্টার বুলীয় ভাষ্য ও ভেনচিত্র। প্রথম প্রশ্ন কখন একটি দ্বি প্রাকল্পিক বচন মিথ্যা হয়? পরের প্রশ্ন শতমিথ্যা বচনাকার কি? পরের প্রশ্ন অস্তিত্বমূলক তাৎপর্য কি? পরের প্রশ্ন শূন্য গর্ভ শ্রেণী কি? পরের প্রশ্ন পরিপূরক শ্রেণী কাকে বলে? পরের প্রশ্ন অশূন্য শ্রেণী কি? পরের প্রশ্ন গ্রাহক কি? পরের প্রশ্ন একটি সংযোগিক বচন কখন সত্য হয়? পরের চ্যাপ্টার আরোহ অনুমানের স্বরূপ, খুব ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন আরোহ অনুমানের বস্তুগত হবে ওটা। আরোহ অনুমানের বস্তুগত ভিত্তি কী কী? পরের প্রশ্ন কারণের গুণগত লক্ষণ লেখো। পরের প্রশ্ন কারণ ও শর্তের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন বৈজ্ঞানিক আরোহ অনুমান কি? পরের প্রশ্ন মন্দ উপমা যুক্তির একটি দৃষ্টান্ত দাও। পরের প্রশ্ন বহুকারণবাদের একটি অসুবিধা লেখো। পরের প্রশ্ন কারণের পরিমাণগত লক্ষণ কি? পরের প্রশ্ন একটি ভালো উপমা যুক্তির উদাহরণ দাও। এটা উপযুক্তি না, একটি ভালো উপমা যুক্তির উদাহরণ দাও হবে, ঠিক করে নাও। একটি ভালো উপমা যুক্তির উদাহরণ দাও। পরের প্রশ্ন অপূর্ণ গণনামূলক আরোহ অনুমানকে কেন প্রকৃত আরোহ অনুমান বলা হয়? এবার আমরা ব্রড প্রশ্ন করব। এ নিরপেক্ষ বচন বলতে কি বোঝো? গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীভাগ করো। একটি উদাহরণ দিয়ে নিরপেক্ষ বচনের অংশগুলো চিহ্নিত করো। এটা হচ্ছে ব্রড প্রশ্ন। অথবা দিয়ে তোমাদের বাক্যগুলোকে বচনে রূপান্তর করো এবং গুণ পরিমাণ উল্লেখ করো, এটা আসতে পারে। এটা আরেকটা দিয়েছি বা দিয়ে নিরপেক্ষ বচনের পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো? এটা ব্যাপ্যতা হবে। জিজ্ঞাসা চিহ্ন দিয়ে পদের ব্যাপ্যতার সাধারণ নিয়মগুলি লেখো। 4 প্রকার, এটা 4 প্রকার হবে। 4 প্রকার নিরপেক্ষ বচনের কোন কোন পদ ব্যাপ্য, কোন কোন পদ অব্যাপ্য উদাহরণ সহকারে ব্যাখ্যা করো। তাহলে এটা প্রথম একটা দুটোর মধ্যে একটা যে কোনো আসবে। বি বিবর্তন কি? বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন? দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি ব্যাখ্যা করো। অথবা আবর্তন কি? আবর্তনের নিয়মগুলি উদাহরণ সহকারে ব্যাখ্যা করো। এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন? পরের প্রশ্ন আমরা একদম শেষের দিকে যাচ্ছি। মিলের অন্যয় পদ্ধতি ব্যাখ্যা করো। সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধাগুলি লেখো। অথবা মিলের অন্যয় ব্যতিরেকী পদ্ধতি ব্যাখ্যা করো। সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা লেখো। পরের প্রশ্ন নিম্নলিখিত বিষয়গুলির উপর সংক্ষিপ্ত টিকা লেখো। অবৈধ সামান্যীকরণ দোষ। 2 ভ্রান্ত পর্যবেক্ষণ দোষ। 3 একটি অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করা দোষ। 4 মন্দ এসএকিউ প্রশ্নগুলো এই সাজেশনের মধ্যে তোমরা দেখলে এবং যে তোমরা এই সাজেশনের মধ্যে যে সমস্ত শর্ট টাইপ কোয়েশ্চেনগুলো তোমরা দেখলে, একই সাথে যে ব্রড প্রশ্নগুলো যেগুলো 8 নম্বরের ব্রড প্রশ্ন আসবে এবং দুটি টিকা আসবে 4 নম্বরের। তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলোকে তোমরা অনেকে তৈরি করে নিয়েছো। তোমরা আরো এই সাজেশনটাকে ফলো করে যেগুলো তোমাদের এখনো করতে বাকি রয়েছে সেই সাজেশন থেকে তোমরা করে নাও। আশা করছি তোমাদের এই সাজেশন থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাবে। আমার শুভেচ্ছা রইল।